সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন নয় বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো মেট্রো রেল কবে চলবে জানালেন সড়ক উপদেষ্টা। আরও জানিয়ে দেব রাতে পাহারা শেষে ফেরার পথেই মিলল ব্যাগ ভর্তি 18 লাখ টাকা। তারপরেই জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে মামলার আবেদন। আরও জানিয়ে দিব বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা ডক্টর ইউনূসের। আর সর্বশেষ জানাবো মধ্য ও দক্ষিণ গাজায় অভিযান অব্যাহত। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন নয় বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে বর্তমান প্রয়োজনীয় সংস্কারগুলো করার পরেই নির্বাচন আয়োজন করা হবে বলে কূটনৈতিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য তিনি বন্ধু রাষ্ট্র ও সংস্থাগুলোর পূর্ণ সমর্থন চেয়েছেন। রোববার 18 আগস্ট দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই কথা জানিয়ে দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে যে দূতাবাসগুলো আছে তার রাষ্ট্রদূত ও জাতিসংঘের যেসব সংস্থার প্রধান এখানে আছেন তাদের সঙ্গে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। বৈঠকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবার পূর্ণ সমর্থন চেয়েছেন। শফিকুল আলম বলেন, গত 5 আগস্ট শেখ হাসিনা পালায়নের পর 8 তারিখ দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে তিনি সারা বিশ্ব থেকে প্রচুর মেসেজ বার্তা পাচ্ছেন। সবাই ওনাকে অভিনন্দন জানাচ্ছেন। তিনি সেজন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন। বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য তিনি তাদের পূর্ণ সমর্থন চেয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে বলেন, এটা দ্বিতীয় রেভলিউশন ছিল। এখানে এত মানুষের সম্পৃক্ততা ছিল যে তিনি বলেছেন 1971 সালে যদি প্রথম রেভলিউশন হয়, এটা দ্বিতীয় রেভলিউশন। তার বার্তা ছিল খুব দ্রুত, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তিনি নির্বাচনটি তখনই করবেন যখন প্রয়োজনীয় সংস্কারগুলো করা হয়ে যাবে। বিচার বিভাগ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সিকিউরিটি ফোর্স, মিডিয়া সবকিছুতেই সংস্কার চিহ্নিত করে বাস্তবায়ন করে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়। তিনি বলেছেন, এখন প্রধান কাজ আইন শৃঙ্খলা রক্ষা। সেটি অনেকটা স্বাভাবিকও হয়েছে। প্রধান উপদেষ্টা এই ব্রিফিংকালে উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে। সর্বশেষে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতিও হয়েছে বলেও ব্রিফিংকালে উল্লেখ করেছেন তিনি। এদিকে মেট্রো রেল কবে চলবে জানালেন সড়ক উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। রবিবার 18 আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। ফাইজুল কবির বলেন, স্টাফদের দাবি আছে আগামীকাল মেট্রো বোর্ড মিটিং। বোর্ডের সদস্য না থাকা, বোর্ডের সভা না হওয়ার জন্য মেট্রো চালু করা যায়নি। সরকার পরিবর্তনজনিত প্রশাসনিক শূন্যতা পূরণ হয়েছে। সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল পুনরায় চালু করার কথা ছিল। তবে কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রো রেল চালু করা যায়নি বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বের হয়। সড়ক উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন করতে হবে। সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা ঠিক করা হবে। এই ব্যাপারে নির্দেশনা দিয়েছি। সড়ক জনপথের যেসব প্রতিষ্ঠান আগুন বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার হচ্ছে। ঠিকাদারি প্রসঙ্গে মোহাম্মদ ফাউজুল করিম খান বলেন, চেনামুখ ঠিকাদারি হবে না, সবার অংশগ্রহণ থাকতে হবে। ই টেন্ডারিং দিয়ে ধোঁকা দিয়েছি, ধোঁকাবাজির দিন শেষ। রেল ইন্ডিকেটর জানাবো, সড়কের কোথায় যেতে কত সময় লাগবে। ঢাকার প্রধান সড়কে গাড়ি থামার জায়গা করতে হবে। জায়গায় জায়গায় গাড়ি না থামে। এখন মূল্যায়ন প্রক্রিয়ায় ভিন্ন। মানুষের কি উপকার হলো? শুধু ঢাকা বা বড় শহর নয়, বরং সারা দেশে সড়ক নিয়ে কাজ করার কথা বলেন তিনি। রাতে পাহারা শেষে ফেরার পথে মিলল ব্যাগ ভর্তি 18 লাখ টাকা। রাজশাহী নগরীর রাতভর পাহারা শেষে ভোরে ফেরার সময় ব্যাগ ভর্তি 17,92,000 টাকা উদ্ধার করা হয়েছে। পরে ওই টাকা বোয়ালিয়া থানায় জমা দিয়েছে শিক্ষার্থীরা। এই টাকা কোত্থেকে এসেছে তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রোববার 18 আগস্ট ভোর 5টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলি থেকে সব টাকা উদ্ধার করা হয়। পরে বেলা 11টার দিকে কয়েকজন শিক্ষার্থী বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মাসুদ পারভেজের কাছে টাকাগুলো জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন। থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিঙ্গার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলী সহ কয়েকজন শিক্ষার্থী। তাদের বাড়ি ভদ্রা এলাকায়। আকাশ জানান, নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। রাতে পাহারার দায়িত্ব শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। আকাশ আরো জানান, এরপর ব্যাগটিতে লাথি দিলে ভেতরে কিছু আছে বলে মনে হয়। তখন তারা ব্যাগটি খুলে দেখেন
দেখেন ব্যাগের ভেতরে 1000 টাকার নোটের 18টি বান্ডেল, মোট টাকার পরিমাণ 18 লাখ। ব্যাগে তারা টাকার পাশাপাশি সোনালী রঙের একটি ধাতব বস্তু দেখতে পান, তাতে 18টি ছিদ্র রয়েছে। এটি কোনো সংকেত হতে পারে বলে ধারণা। পরে তারা সবকিছু থানায় এনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ জানান, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি এই টাকার মালিককে, এগুলো অবৈধ টাকা কিনা বা কোনো অপরাধী টাকা বহন করার সময় তা পড়ে গেছে কিনা তা তদন্ত করা হবে। তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের মামলা আবেদন। দীর্ঘ 1 যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ তুলে পতন হওয়া সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে। রোববার 18 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির পিপিপির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদ জানাতে এক সমাবেশ ডাকে। পরে তারা সেখানে অবস্থানের ঘোষণা দেয়। রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওই রাতে অভিযানে বহু লোককে হত্যার অভিযোগ করে হেফাজত। মানবাধিকার সংগঠন অধিকারের ভাষ্যমতে 61 জন লোক সেদিন মারা যায়। যদিও সেই প্রতিবেদনের কারণে অধিকার সম্পাদক আদিলুর রহমান খানকে 2 বছরের কারাদণ্ড দেয় সাইবার ট্রাইব্যুনাল। বর্তমান অন্তর্বর্তীন সরকারের একজন উপদেষ্টাই হচ্ছেন সেই আদিলুর রহমান খান। এদিকে বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা ডক্টর ইউনূসের। সংকটকালীন সময়ে বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার 18 আগস্ট দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফকালে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। সংকটকালীন তারা আমাদের সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। 2 সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তিনি দেশ থেকে পালিয়েও গেছে। এ সময় তিনি আরো বলেন, সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র জনতা প্রতিশ্রুতিবদ্ধ। শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছে, অনেকের রাবার বুলেট চোখে লেগেছে। ব্রিফকালে দেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমি তরুণদের সম্মান জানাই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। গণতান্ত্রিক মত প্রকাশের জন্য তারা এই আত্মত্যাগ করেছেন। বৈষম্যহীন গুরুত্বপূর্ণ দেশ চায় তরুণ সমাজ। আমি দেশের দায়িত্ব নিয়েছি, তবে শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি আরো উল্লেখ করেন, বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে। সর্বশেষ রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতিও হয়েছে বলে ব্রিফিংকালে উল্লেখ করেন তিনি। এদিকে মধ্য ও দক্ষিণ গাজায় অভিযান অব্যাহত। যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন সময়ে মধ্য ও দক্ষিণ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদন রবিবার 18 আগস্ট এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সেনাবাহিনী বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুস এবং মধ্যাঞ্চলের দেইর আল বালা শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনারা আরো গভীরে অভিযান করে চলেছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যরা রাফা এলাকায় মাটির উপরে ও নিচে অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযান চালানোর সময় তারা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে এবং অবকাঠামোতে হামলা করেছে। এছাড়াও অভিযান চলাকালে একটি মেশিনগান, গ্রেনেড এবং অন্যান্য সামরিক সরঞ্জাম খুঁজে পেয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে তারা।